স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে, সাথে আছি শাফাদিন ফরিদ এবং আমি ফারহানা আলম। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গভবনে শপথ নেবেন বিকেল 4টায়। পায়ে হেঁটে পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। সিরাজগঞ্জে সলঙ্গায় বাস খাদে পড়ে নিহত 5, আহত অন্তত 15। মাদারীপুরে চালক নিহতের প্রতিবাদে গাড়িতে আগুন। বছরের শেষ দিনেও স্বস্তি মেলেনি রাজধানীর কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা। গোটা বিশ্ব জুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। করোনার কারণে সীমিত 31st-এর আয়োজন ও গণজমায়েত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের 95 প্রথম অনুচ্ছেদ অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ সংক্রান্ত গ্যাজেটও। আজ বিকেল 4টায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। 1956 সালের 26শে সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় জন্ম হাসান ফয়েজ সিদ্দিকীর। বাবা আব্দুল গফুর মোল্লা, মা নূরজাহান বেগম। 1972 সালে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি আর আইএসসি পাশ করেন সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি, আর এলএলবি পাশ করেন ধানমন্ডি ল কলেজ থেকে। 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবী হিসেবে 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1999 সালে অন্তর্ভুক্ত হন আপিল বিভাগে। 2009 সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। 2013 সালের 28 মার্চ হন আপিল বিভাগের বিচারপতি। 2023 সালের 25 সেপ্টেম্বর অবসরে যাওয়ার কথা বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এর আগে সকাল 7টা 23 মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে পদ্মা সেতুতে পৌঁছায়। পরে ছোট বোনের সাথে সেতুর 7 থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ হাঁটেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে গাড়িতে চড়ে সেতু পার হয়ে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়ায় যান তিনি। সেখানে পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টদের সাথে নাস্তা করেন। সকাল 10টায় প্রধানমন্ত্রী গণভবনের উদ্দেশ্যে রওনা হন। পদ্মা সেতু পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে উৎফুল্ল দেখাচ্ছিল বলে জানিয়েছেন সাথে থাকা কর্মকর্তারা। করোনা মোকাবেলায় ঈর্ষণীয় সাফল্য ও বিশ্ব মন্দায় অর্থনীতি চাঙ্গা রাখাকে 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ অর্জন বলছেন বিশেষজ্ঞরা। মহামারী কালে তার সাহস ও বিবেচনা প্রসূত সিদ্ধান্তকেই কৃষি, শিল্প, শিক্ষা সহ প্রায় সব খাত সচল ছিল বলে মত তাদের। আর এসব কারণে আন্তর্জাতিক পর্যায়ে মিলেছে প্রশংসা ও স্বীকৃতি। 2021 সালেও বড় চ্যালেঞ্জ হয়ে সামনে ছিল করোনা মহামারী। একদিকে সংক্রমণ নিয়ন্ত্রণ, অন্যদিকে জীবিকার সংস্থান। সমীকরণটা সহজ ছিল না মোটেও। তবে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বছরের শুরুর মাসেই টিকা পায় বাংলাদেশ। হাসপাতালে বাড়ানো হয় করোনা চিকিৎসার পরিধি। বৈশ্বিক ওষুধের জরুরি ব্যবহারে দ্রুত দেয়া হয় অনুমোদন। এতে অন্য দেশের তুলনায় লকডাউন ছিল অল্পমেয়াদী। সারা পৃথিবীতে 2020 সালে যখন অর্থনীতি সংকুচিত হয়েছিল 3.5% হারে, সেখানে 2020 সালে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইতিবাচক 4%-এরও বেশি ইতিবাচক ধারায় ছিল। এ বছর পরিস্থিতি আরও উন্নত। আমাদের এই বছর শেষে মনে হচ্ছে যে আমরা 7%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি হবে, যেখানে আমাদের এই পুরো এশিয়াতে আমাদের চেয়ে আর কোনো গতিময় দেশ হবে বলে আমার সন্দেহ। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় সচল ছিল অর্থনীতি। খুব বেশি দিন বন্ধ থাকেনি কলকারখানা। বাণিজ্য বাড়াতে নেওয়া হয় নানা পদক্ষেপ। পরিধি বাড়ে প্রণোদনা প্যাকেজেরও। ঋণ শোধে ছাড় পান শিল্প মালিকরা। বাজেটে কমানো হয় কর্পোরেট করের চাপও। নিম্নবিত্ত পায় নগদ টাকা ও খাদ্য সহায়তা। 1,18,000 গৃহহীন পায় জমি ও ঘর। এ দৃষ্টান্ত বিশ্বে বিরল।
টাকার কথা চিন্তা না করে মানুষকে টিকা দিতে হবে, টাকা নয় টিকা চাই, এই যে দৃষ্টিভঙ্গির কারণে আমরা কিন্তু অনেকটা সফল। আমি বলবো যে শহরের বিশেষ করে যারা ভালনারেবল, যাদের বয়স বেশি, তাদের প্রায় সবাইকে টিকা দিচ্ছে। এটাও একটি সাহসী নেতৃত্বের লক্ষণ। করোনা মহামারীর কারণে বেশিরভাগ অনুষ্ঠান কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এবছর 1000-এরও বেশি অনলাইন সভা সেমিনারে যুক্ত হয়ে উদ্দীপ্ত করেন নানা দপ্তর ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার এই মহাদুর্যোগকালেও কিন্তু প্রতিনিয়ত তার যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো কাজ করে চলেছেন। এমনকি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সমাবেশগুলোতে তিনি গণভবন থেকেই যুক্ত হচ্ছেন, প্রত্যক্ষভাবে যুক্ত হচ্ছেন। এই যে কর্মচাঞ্চল্য এবং এই যে সাহস নিয়ে তিনি এই দুর্যোগকে মোকাবেলা করছেন, এটি নিশ্চয়ই প্রশংসনীয়। 2021 সালে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়েই নানা স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী। মিলেছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মাননা। উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করায় উজ্জ্বল হয়েছে দেশের ভাবমূর্তি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস খাদে পড়ে নিহত হয়েছেন 5 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায় শুক্রবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা উদ্ধার অভিযান শেষে জানা যাবে বলছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মাদরীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। সকাল 9:30টার দিকে খাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায় সকালে দিদার পরিবহনে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মাদরীপুর শহরের খাগদি বাস স্ট্যান্ড মোড়ে থেমে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয় বাসটি। এ সময় ঘটনাস্থলে মারা যায় ইজি বাইক চালক সুমন। বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিকে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় আধ ঘন্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন স্থানে 8ম দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে লঞ্চঘাট থেকে সরিয়ে ডিসি পার্ক এলাকায় নেওয়া হয়েছে আগুনে পোড়া লঞ্চটি। বৃহস্পতিবার অভিযান চালানো হলেও কোনো মরদেহ উদ্ধার হয়নি। এর আগে গত 3 দিনে নদী থেকে 5 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে 4 জনের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। জেলা প্রশাসক জোহর আলী জানিয়েছেন 35 ব্যক্তি নিখোঁজ রয়েছে তথ্য পেলেও 24 ব্যক্তির মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। এদিকে নৌ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনের চরম ব্যর্থতায় বিএনপির একমাত্র প্রাপ্তি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বাসভবনে এ কথা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের নির্বাচনে মুখী হওয়ার জন্য আহ্বান জানান। পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়া 2021 সালের প্রায় পুরোটাই কেটেছে অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে। করোনা থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় 3 বার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বছর শেষে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সিসিইউতে। 2021 সাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দুঃসময়ের বছর। পরিবার পরিজন থেকে দূরে নিঃসঙ্গ 76 বছর বয়সী বিএনপি প্রধানের এবছর কেটেছে নানা শারীরিক জটিলতায়।
সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। করোনা আক্রান্ত হন চলতি বছরের 10ই এপ্রিল। 27 এপ্রিল তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। 54 দিন সেখানে থেকে 19 জুন ফেরেন বাসায়। 19 জুলাই নেন করোনার টিকা। এরপর জ্বর শ্বাসকষ্টে অক্টোবরে আবারও যান হাসপাতালে। 25 অক্টোবর হয় অস্ত্রোপচার। 7 নভেম্বর আসেন গুলশানের ফিরোজায়। মেডিকেল বোর্ড ওনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরেও ওনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য। তবে জটিলতা পিছু ছাড়েনি। 13 নভেম্বর আবার যান এভার কেয়ার হাসপাতালে। পরে তার লিভার সিরোসিস ও পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের কথা জানান চিকিৎসকরা। ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেন স্বজনেরা। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, সে তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আর দল প্রধানের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ করেছে বিএনপি। তার যদি কিছু হয়ে যায় তাহলে এই দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? তবে এ প্রশ্নে আইনি ব্যাখ্যা দিচ্ছে সরকার। আমরা সেখানে শর্ত দিয়েছি, উনি বিদেশ যেতে পারবেন না। এখন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর নারায়ণগঞ্জ নগরী। জয়ের বিষয়ে আশাবাদী প্রধান দুই প্রার্থী, তবে নির্বিঘ্নে ভোট দিয়ে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে প্রার্থীদের প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ নগরী। দাঁড়ে দাঁড়ে গণসংযোগের পাশাপাশি চায়ের আড্ডাতেও ভোট নিয়ে আলোচনা। মেয়র পদে 7 প্রার্থী মাঠে থাকলেও মূল আলোচনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সিলনাহাত আইভি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। টানা 2 মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন সিলনাহাত আইভি। অন্যদিকে সরাসরি সমর্থন না দিলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলমের হয়ে মাঠে আছে বিএনপির নেতাকর্মীরা। উন্নয়ন কর্মকাণ্ডের একটা বোর্ড, তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সাধন করেছে এই দুইজনের ভোটের যোগ করে ডাক্তার সেলিম সাহেবী গত নির্বাচন থেকে এই নির্বাচনে আরও ভালো করবে বলে আমরা আশা করি। নির্দেশনা মেনে দলের চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি মাত্র কয়েক ঘন্টা আগে তিনি প্রত্যাহার করেছিলেন। সেই যে মানুষের একটা আকাঙ্ক্ষা বা তৈমুর আলম খন্দকারের চোখের জল, এটা কিন্তু মানুষ ভুলে যায়নি। তো সব দিক বিবেচনায় নারায়ণগঞ্জবাসীর জনতার প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকারী এগিয়ে আছেন। তবে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান যে প্রার্থীর, তাকেই বেছে নিতে চান ভোটাররা। এইটা কুন্দুল মুন্দুল এটি পছন্দ করি না। আমরা সরাসরি যে দেশের উন্নয়ন করব তারই আমরা চাই। যে ভালো কাজ করব, যে আমাকে দেখব, তার এই দিব ভোট। এবারে নির্বাচনে 148 সাধারণ কাউন্সিলর ও 34 সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। 27 ওয়ার্ডে ভোটার সংখ্যা 5,17,357 জন। নির্বিঘ্নে ভোটের নিশ্চয়তা চায় নাগরিক সমাজ। জনগণ একটি শঙ্কার মধ্যেই আছে, নির্বাচনী পরিবেশ কতটুকু সুস্থ থাকবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আমি প্রত্যাশা করব, নির্বাচন কমিশনের কাছে তারা যেন ঠিক তাদের অবস্থান ঠিক রেখে, সারা দেশের কথা না ভেবে সেই অবস্থান ঠিক রেখে যদি নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করে, তাহলে নারায়ণগঞ্জ নির্বাচনটা একটি ব্যতিক্রমী নির্বাচন হতে পারে বলে আমি মনে করছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ 16 জানুয়ারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা অভিযোগ থাকলেও থেমে নেই পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচার। ভোটাররা নানা শঙ্কার কথা জানালেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব প্রস্তুতি রাখার কথা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুরের 5টি ইউনিয়নে হচ্ছে ভোট গ্রহণ। ভোট গ্রহণের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারের জোর বাড়াচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে হয়রানির অভিযোগ তুলেছেন মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। 5 তারিখের যে নির্বাচনের আগে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার 11টি ইউনিয়নে ভোট হচ্ছে। একই দল থেকে একাধিক প্রার্থী মাঠে থাকায় বাড়ছে সংঘাত। আমরা যখন শান্তিপ্রিয়ভাবে যাই, আমরা বিসমিল্লাহ মিলের সামনে গেলেই ওখান থেকে হঠাৎ করে গলির মধ্যে থেকে ওরা আমাদের সামনে চলে আসে। ওদের হাতে ছিল চাপাতি, রামদা। আমার কর্মী বাহিনী, আমার সাধারণ মানুষ আতঙ্ক অবস্থার মধ্যে আছে, কারণ তারা বিভিন্নভাবে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশ্বাস নির্বাচনী কর্মকর্তাদের। প্রতিটি উপজেলায় 5 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন র্যাব, মোবাইলের আনসারের 1টি প্লাটুন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। যশোর সদর ও কেশবপুর উপজেলার 26টি ইউনিয়নে ভোট হচ্ছে 5 জানুয়ারি। বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও থেমে নেই প্রার্থীদের প্রচার। আমার 35,000 মতো পোস্টার ছিঁড়ে ফেলছে আমাদের নৌকা প্রার্থী। প্রচারণা আপনারা এসেই দেখতে পাচ্ছেন। আমরা তৃণমূল মানুষের কাছে মানুষ কেমন আছে, কি অবস্থায় আছে, আমরা দোরগোড়ায়, আমরা গ্রামে, আমরা পায়ে হেঁটে আমরা ওয়ার্কিংটা করছি। সাভারের নির্বাচনী এলাকাগুলোতেও চলছে প্রচার প্রচারণা। এখানে পঞ্চম ধাপে ভোট হচ্ছে 11টি ইউনিয়নে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বছরের শেষ দিনেও অস্থির রাজধানী কাঁচা বাজার। মাত্র ৩-৪ দিনের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। ক্রেতাদের অভিযোগ 31স্টের নানা আয়োজনকে পুঁজি করেই দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। একই সঙ্গে চড়া গরু ও খাসির মাংসের দাম। রাত পোহালে নতুন বছর, কিন্তু তার আগেই চিন্তা বাড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়, আর দেশি মুরগির দাম 500 টাকা কেজি। প্রতিটি হাঁস কিনতে গুনতে হচ্ছে 600 টাকা। বিক্রেতারা বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতার। কয়েকদিন আগেও তো 170 টাকা 60 টাকা বিক্রি হয়েছে, আজকে 190 টাকা করে। এখন আমাদের তো যেটা বাজেট ছাড়া বেশি লাগতেছে। তো আমরা চাই নিয়ন্ত্রণ আসুক বাজারটা, তো প্রশাসন তো কি না করে আর তো আমরা বলতে পারি না। শুধু মুরগি নয়, চড়া গরু খাসির দামও কেজিতে প্রায় 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 600 থেকে 630 টাকায়। 1 কেজি খাসির মাংস কিনতে খরচ হচ্ছে 900 থেকে 950 টাকা। দেশের প্রেক্ষাপটটাই এরকম, যে যেভাবে পারতেছে এইভাবেই খাচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই বাজারের প্রতি। আমরা সাফারার তো সাধারণ জনগণ। বাজারে এখনো কমেনি তেলের দাম। আগের মতোই 160 টাকা লিটারে বিক্রি হচ্ছে সয়াবিন। আমদানি চিনি বিক্রি হচ্ছে 90 টাকা, আর দেশি চিনির কেজি 100 টাকা। যে কোনো উৎসব আসলেই অনৈতিকভাবে দাম বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা। প্রতি বছর একই ঘটনা ঘটলেও তদারকি সংস্থার নিরাপত্তায় বাড়তি চাপ বাড়ায় ভোক্তাদের ওপর। আগামীতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় সে নিয়ে শঙ্কিত সবাই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এজন্য আজ সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি ভোর 5টা পর্যন্ত ঢাকার বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন। নির্ধারিত রাস্তা ব্যবহার করে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াত করতে হবে। এজন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত কক্সবাজার। দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে শেষ সূর্যাস্ত দেখতে ছুটে আসছেন অনেকেই। তবে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ড সহ নানা ঘটনায় পর্যটন শিল্পের নেতিবাচক প্রভাব পড়ায় কমেছে পর্যটকের সংখ্যা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখার মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন কক্সবাজারে। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত 4.5 শতাধিক হোটেল মোটেল সাজানো হয়েছে নতুন রূপে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। তাদের প্রত্যাশা নতুন বছরটা করোনা মুক্ত হোক। নতুন বছরটাকে বিদায় এবং নতুন বছরটাকে বরণ করার জন্যই এখানে আসা। করোনার মধ্যে সবাই যে এনজয়টা করতেছে কক্সবাজারে এসে, আমরা আশা করি যে আগামী নতুন বছরে যে করোনা বাংলাদেশে হবে না। পর্যটন ব্যবসায়ীরা জানান এরই মধ্যে 75 থেকে 80% হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে।
অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্নের কথাও জানান তারা। ক্ষতিগুলো আমরা যাতে কাটিয়ে উঠতে পারি এই জন্য আমরা অনেক বেশি পর্যটক আশা করতেছি আমরা, এবং ওদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে 31st নাইট উপলক্ষে তারকামানের হোটেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন, পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য থাকছে ট্যুরিস্ট পুলিশ। আমরা কালচারাল শো প্লাস হচ্ছে ফুড ফেস্টিভ্যালটা করব, যাতে পর্যটকরা এসে এখানে যাতে কোনো ধরনের কোনো অ্যামিউজমেন্টের অভাব না হয়, সেই দিক থেকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এটার উদ্যোগটা নিয়েছি। এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা এবার দেশবাসীকে জানাতে চাই যে কক্সবাজার নিরাপদ শহর, পর্যটনের জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এখানে আসুন, আনন্দ উপভোগ করুন এবং নিরাপদে বাসায় ফেরত চলে যান। হোটেল মালিক সমিতি বলছে ইংরেজি নতুন বছর উদযাপনে কক্সবাজারে আসতে পারে লক্ষাধিক পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। করোনা মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। নিউ ইয়ার ইভকে উৎসবমুখর রাখার পাশাপাশি করোনা মুক্ত রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না কর্তৃপক্ষ। নিজস্ব ঐতিহ্যকে সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। ইংরেজির নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নিউ ইয়ার ইভের আয়োজন। করোনা নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এবছর কিছুটা সীমিত করা হয়েছে দর্শনার্থীর সংখ্যা। অন্য বছর 58,000 দর্শনার্থীর উপস্থিতি থাকলেও এবছর অনুমতি পাচ্ছেন কেবল 15,000। সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আগে কড়াকড়ি আরোপ করা হচ্ছে না বলে আগেই জানিয়েছে ব্রিটিশ সরকার, তবে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিধি মানার। এদিকে ঠিক কোন জায়গা থেকে বর্ষবরণের আতশবাজি ভালো দেখা যাবে তা নিয়ে ব্যস্ত সিডনিবাসী। বিশ্বের সবার আগে এই শহরই নতুন বছরকে বরণ করে, তবে করোনার কারণে সরকারি বিধি নিষেধের মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে হবে সিডনিবাসীকে। করোনা টিকার 2 ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তারাই অনুমতি পাচ্ছেন হারবারের ঐতিহ্যবাহী আলোর ছটা দেখার। স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে ব্যস্ত প্যারিসবাসী। সরকারি নতুন বিধি নিষেধে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও নতুন বছরকে বরণে কোনো কমতি রাখতে চান না ব্যবসায়ীরা। কড়াকড়ি মেনে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে গ্রিস। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল। নিজস্ব ঐতিহ্য মেনে পুরনো বছরকে বিদায় জানাচ্ছে পেরুর সামান গোত্রের মানুষ। লিমা থেকে দূরের এই পাহাড়ে নেচে গিয়ে নতুন বছরের শুভকামনা জানাতে ব্যস্ত তারা। নতুন বছরের জন্য শুভকামনা জানাতে 22 বছর ধরে বর্ণিল মেলার আয়োজন করে আসছে পেরুর আদিবাসীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। করোনার প্রকোপ কাটিয়ে নতুন বছর সবার জন্য সুখবার্তা বয়ে নিয়ে আসবে, এমনটা প্রার্থনা সকলের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত কক্সবাজার, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বছরের শেষ দিনে পর্যটন প্রেমীরা কক্সবাজারে ভিড় করেন, কিন্তু এবারের পরিস্থিতিতে ধর্ষণকাণ্ড সহ নানা ঘটনায় পর্যটন শিল্পের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। সেই বিষয়টি কর্তৃপক্ষ কিভাবে দেখছে? আপনি যেভাবে বলছিলেন আসলে সেটি হচ্ছে, অর্থাৎ যেহেতু 31st নাইট উপলক্ষে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়। আমরা এখন পর্যন্ত দেখেছি হোটেল মোটেল জোনের যেই এখানকার মালিক সমিতির যে তথ্য, তাদের কাছে প্রায় 80% কক্ষ বুকিং হয়েছে, অর্থাৎ 1 লক্ষের কাছাকাছি মানুষ কক্সবাজারে ভ্রমণে এসছে। আমি একটু আশপাশের পরিস্থিতি দেখিয়ে যদি বর্ণনা করতে চাই, সকালে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। এখানে মানুষের হাজার হাজার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখন যেহেতু 2টা বেজে গেছে, মানুষ তারা খাবার কিংবা অন্যান্য কাজে তারা ব্যস্ত হয়ে পড়ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের সমাগম হবে। যেহেতু আজকে বছরের শেষ সূর্যাস্ত, সেই সূর্যাস্তকে বিদায় জানানোর জন্য কিন্তু মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও লক্ষাধিক না হলে কিন্তু তার কাছাকাছি মানুষ কক্সবাজারে এসছে। তো যেহেতু সম্প্রতি বেশ কিছু আলোচনা এসছে, ধর্ষণ কাণ্ড সহ বেশ কিছু আলোচনায় এসছে, এটির কারণে কিন্তু অনেকে নিরাপত্তাহীনতার কথা বলছেন। কিন্তু এটি আসলে উড়িয়ে দিয়ে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন কক্সবাজারে সামান্য কয়েকটি ঘটনার কারণে কিন্তু পুরো পর্যটন শিল্পের যে নেতিবাচক যে প্রভাব পড়ছে, সেটি আসলে এটি তারা মাথায় নিচ্ছে না। পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমার যে প্রতিবেদন, সেখানে কক্সবাজারের টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছিলেন যে পর্যটকরা নির্ভীকতে এখানে ঘোরাফেরা করতে পারবেন। এবং পাশাপাশি একটা বিষয় বলে রাখি, যেহেতু 31st নাইট উপলক্ষে কক্সবাজারের যে আগে কনসার্ট হচ্ছে, এখানে উন্মুক্ত পরিবেশে কোনো কনসার্ট হচ্ছে না। যে সকল তারকামানের হোটেল আছে, সেই হোটেলে
পর্যটকদের জন্য তারা ইনডোর যে কনসার্ট কিংবা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম তারা রেখেছেন। বছরের শেষ দিন উদযাপনে কক্সবাজারের পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মোহাম্মদপুরের কবির বাহিনীর মূল হোতা সহ 8 জন গ্রেফতার, জব্দ করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসন 23 লাখেরও বেশি, কলেজ ভর্তিতে সংকট থাকছে না বলছে শিক্ষা বোর্ড। দু 2021 সালে ঢাকায় দৃশ্যমান হয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভায়াডাক্ট বা লাইন নির্মাণ হয়েছে। দেশে পৌঁছেছে বগি ও ইঞ্জিন সহ 10 সেট ট্রেন। আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল চমকে দিয়েছে নগরবাসীকে। সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি হয়েছে 73%। কর্তৃপক্ষের আশা আগামী ডিসেম্বরেই চালু হবে বাণিজ্যিকভাবে। 2021 সালের 31 মার্চ জাপানের কোবে বন্দর থেকে মোংলাই পৌঁছায় মেট্রো রেলের প্রথম কোচ সেট, আর উত্তরার তুরাগ জেটিতে আসে 23 এপ্রিল। সব মিলিয়ে এসেছে ট্রেনের 10 সেট। নতুন বছরে আসবে আরও 14 সেট। 29 আগস্ট প্রথমবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ভায়াডাক্ট বা লাইনের ওপর চলে মেট্রো রেল। এরপর 12 ডিসেম্বর দিয়াবাড়ি ডিপো থেকে 11.73 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন পৌঁছায় আগারগাঁওয়ে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত প্রস্তুত ভায়াডাক্ট। এমআরটি 6 লাইনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন হচ্ছে 16টি। এর মধ্যে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন অনেকটাই দৃশ্যমান। দ্রুত গতিতে চলছে বাকিগুলোর কাজও। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি জানান, আগামী বছরের মাঝামাঝিতে মতিঝিল পর্যন্ত লাইন বসবে। সব ঠিক থাকলে ডিসেম্বরে শুরু হবে বাণিজ্যিক চলাচল। 2টা এন্ডে, অর্থাৎ উত্তর এন্ডে এবং এই আগারগাঁও স্টেশনে, এখানে যাতে যাত্রীরা এসে যখন উঠবে বা নামবে তার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা রাখার জন্য আমরা সেখানে বিআরটিসির সাথে আমরা ইতিমধ্যে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছি। সহজেই আমরা সমঝোতা চুক্তি স্বাক্ষর করব। বিদ্যুৎ চালিত মেট্রো রেল উভয় দিকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করতে পারবে। এটি চালু হলে ঢাকার যানজট কমবে বলে আশা করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে কবির বাহিনীর মূল হোতা ও সন্ত্রাসী কবির হোসেন সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গত 23 নভেম্বরে সিসিটিভি ফুটেজ দেখে এই যুবকদের শনাক্ত করেছে র্যাব। কবির বাহিনীর 20 থেকে 22 জনের একটি দল রয়েছে বলে জানায় র্যাব। এই গ্রুপের মূল হোতা কবির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ সহ 24টি মামলা রয়েছে। এছাড়া বাকিদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা সব ধরনের মামলায় তার বিরুদ্ধে রয়েছে এবং সে ইতিপূর্বে বারংবার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে। 6 মাস আগে সে জেল থেকে বেরিয়েছে এবং বিভিন্ন সময় সে বিভিন্ন অপকর্ম করে সে বিভিন্ন সময় গা ঢাকা দিয়েছে। দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসন আছে 23 লাখেরও বেশি, যা পাশ করা শিক্ষার্থীর সংখ্যার চেয়ে অনেক বেশি। তাই কলেজ ভর্তিতে আসনের কোনো সমস্যা থাকছে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 20,96,000 শিক্ষার্থী। তাদের ভাবনা এখন কলেজে ভর্তি নিয়ে। রেজাল্ট যেহেতু ভালোই হয়েছে, তাহলে ভালো কলেজেই যাব, অ্যাপ্লাই করব। আমার প্রত্যাশা যে এগুলোতে আসবে। এদিকে 5 জানুয়ারি থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু মার্চে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সারা দেশের প্রায় 5,000 কলেজে আসন 23 লাখ। পাশ করা শিক্ষার্থীর চেয়ে এ সংখ্যা 2 লাখ বেশি। পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, আমাদের সিট সংখ্যা কিন্তু তার চেয়ে অনেক বেশি, কয়েক লাখ বেশি আছে। কাজেই ছাত্রছাত্রীদের ভর্তি হতে কোনো সংকট হবে না, যথেষ্ট পরিমাণ সিট আছে। তবে ভর্তি সহজ করতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজে আবেদন করার পরামর্শ দিচ্ছে বোর্ড। ছাত্রছাত্রীদেরকে বলবো যে নিজের নাম্বারটা দেখে, নিজের মেধা অনুযায়ী যেহেতু নাম্বারের ভিত্তিতে ভর্তি হয়,
যে গত বছর কোন কোন কলেজে সর্বনিম্ন নাম্বার কত হয়েছিল সেটার একটু খোঁজ খবর নিয়ে যাতে তারা চয়েসগুলি দেয়। এদিকে গবেষকরা বলছেন এবার পাশ করা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, তাই উচ্চ মাধ্যমিকে ঘাটতি পূরণে রোডম্যাপ করতে হবে। আমরা আশঙ্কা করছি যে কিছু গ্যাপ নিয়ে তারা যাবেন। এখন এই গ্যাপগুলো যদি থেকেই যায় তাহলে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হবে পরবর্তীতে, যে তাদেরকে সিলেবাস বুঝতে, কারিকুলাম বুঝতে, অ্যাডাপ্ট হতে, ওটার সাথে যে সিঁড়িটা যদি খুব বেশি ব্যবধান হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। কলেজে ভর্তিতে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ফি ৮,০০০ টাকা, এর বেশি নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। বিশ্বজুড়ে করোনার ভয়াবহ সংক্রমণ, একদিনে শনাক্ত রেকর্ড 18,89,000 রোগী, যুক্তরাষ্ট্রে 5.5 লাখ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ, স্পিনারদের লাইন লেন্থে মনোযোগী হওয়ার তাগিদ। বিশ্বে 24 ঘন্টায় 18,86,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এ নিয়ে মোট আক্রান্ত 28,68,00,000 ছাড়িয়েছে। এছাড়া একদিনে মৃত্যু হয়েছে 7,000 জনের। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 54,45,000-এর বেশি। করোনাকালের ভয়াবহতম দিনের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। 24 ঘন্টায় 19 লাখ রোগী শনাক্ত হয়েছে পৃথিবী জুড়ে। প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। গত 3 দিন বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্ত হয়েছে 47.5 লাখ, যেখানে শুধু ইউরোপেই সংক্রমিত 25 লাখের বেশি। ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাজ্যে আবারও সংক্রমণের রেকর্ড হয়েছে, রোগী মিলেছে 1,89,000, মারা গেছেন 332 জন। স্পেনে একদিনে রেকর্ড 1,61,000 রোগী শনাক্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 74 জনের। এদিকে ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো একদিনে 2 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 180 জন। ইটালিতে এই যাবৎকালের সবচেয়ে বেশি 1,26,000 রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে, টানা 3 দিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড করেছে দেশটি। 24 ঘন্টায় 5,72,000 রোগী মিলেছে দেশটিতে, মৃত্যু হয়েছে 1350 জন। দেশটিতে গত 3 দিনে 13.5 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। হঠাৎ করে সংক্রমণ বাড়ায় রোগী নিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। প্রতিদিন গড়ে প্রায় 378 জন শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। বিশ্বজুড়ে করোনার এমন পরিস্থিতিকে নজিরবিহীন বলছেন মার্কিন বিজ্ঞানীরা। রাশিয়ায় একদিনে 932 জন মারা গেছে, নতুন করে রোগী মিলেছে 21,000। পোল্যান্ডে 24 ঘন্টায় মারা গেছে 709 জন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডে বাংলাদেশের টেস্ট মিশন শুরু কাল। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইয়ে। নতুন বছরে ভালো শুরুর প্রত্যাশা মুমিনুলের, সাথে তাসকিন শরীফুলদের পারফরমেন্সেও আত্মবিশ্বাসী করছে টেস্ট অধিনায়ককে। কন্ডিশন বিবেচনায় পেসারদের আধিক্য নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত হেড কোচ রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশ সময় ম্যাচ শুরু কাল ভোর 4টায়। হতাশার বছর শেষ, নতুন বছরের প্রথম সূর্যোদয়ে রঙিন শুরুর প্রত্যয় বাংলাদেশের। দুঃসময় কাটাতে মুমিনুল ও কোচিং স্টাফ ব্যস্ত পরিকল্পনা সাজাতে। অধিনায়কের গুরুদায়িত্বের সাথে নিজেকে খুঁজে ফেরার লড়াই বাড়িয়েছে চাপ, তবুও ভালো শুরুর প্রত্যাশা মুমিনুলের। শুরুটা ভালো হলে আল্লাহর রহমতে পুরো জিনিসটা সবসময় ভালো ক্যারি করার সম্ভাবনা বেশি থাকে। নিউজিল্যান্ডে অবশ্যই আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে, ও তাও চ্যালেঞ্জের ভিতরে আপনি আগে থেকে যদি পিছনে চিন্তা করেন অথবা ব্যাকফুট চিন্তা করেন, খারাপ কিছু চিন্তা করেন, তো আমার কাছে মনে হয় কোনোভাবে ভালো ফলাফল আসবে না। যতই চ্যালেঞ্জ থাকুক আপনার সবসময় অপটিমিস্টিক থাকাটাই ইম্পর্টেন্ট আমার কাছে। সাকিব তামিমদের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব তরুণদের ওপর। পুনর্গঠন প্রক্রিয়ায় টপ অর্ডারের প্রতিরোধ বড্ড জরুরি। বোল্ট ওয়াগনারদের পেস বাউন্স সামলে জ্বলে ওঠার সুযোগ জয় সাদমানদের। নতুন মিশনে ক্যাচিং প্র্যাকটিসে বাড়তি মনোযোগ টাইগারদের। পেসারদের পারফরমেন্সও উজ্জীবিত রাখছে অধিনায়ককে। আমাদের যে কটা পেস বোলার আছে, আপনার তাসকিন দেখেন, তাসকিন কিন্তু আপনার লাস্ট যে কটা টেস্ট ম্যাচ খেতে সব কটাতে খুব ভালো বল করেছে। তারপরে এবার লাস্ট 2টা টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে। তারপর রাহিও আপনারা জানেন, রাহিও খুব ভালো অবস্থার ভিতরে আছে। তারপর শরীফুল, তা আমি ওদের নিয়ে আমি খুবই কনফিডেন্স ক্যাপ্টেন হিসেবে। আশা করি আমি আপনারা হয়তো ভালো কিছু
দেখতে পারবেন এবার আমাদের পেস বোলারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় দাপট থাকবে পেসারদের। ম্যাচের আগের দিনও গিবসনের পাঠশালায় লাইন লেন্থ নিয়ে বাড়তি গুরুত্ব শরীফুল রাহি তাসকিনদের। পেসারদের আধিক্য নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা টাইগারদের। 3 পেসার ও 1 স্পিনার খেলানোর ইঙ্গিত রাসেল ডমিঙ্গোর। পেস বান্ধব উইকেটে খেলা বাংলাদেশের জন্য একটু কঠিন, তবে দলে ভালো পেসার আছে। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করে দল সাজানো হবে। 3 পেসার ও 1 স্পিনার থাকতে পারে। নিউজিল্যান্ডে 32 ম্যাচ খেলে এখনো জয় অধরা বাংলাদেশের, আর টেস্টের সবকটিতে হার। অতীত রেকর্ডের তিক্ততা নিয়ে না ভেবে চাপমুক্ত পারফরমেন্সের লক্ষ্য টাইগারদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 বাংলাদেশে ক্রিকেট যেন হতাশায় মোড়ানো। ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে টি-20 সিরিজে হারিয়েও সাফল্যের হিসাব ভারী করা যায়নি। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পাশাপাশি টেস্ট ক্রিকেটের সাদামাটাই থেকে গেছে টাইগাররা। নতুন বছর ক্রিকেটের জন্য তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। 2021-এ বাংলাদেশ ক্রিকেটের সাফল্য হাতে গোনা। গুটি কয়েক উল্লাস চাপা পড়েছে হতাশার গ্লানিতে। সকালের দীপ্ত সূর্যের মতো রঙিন শুরু, সময়ের পরিক্রমায় উন্নতির গ্রাফটা যেন সূর্যাস্তের প্রতিচ্ছবি। রঙিন পোশাকে জানুয়ারিতে উইন্ডিজকে হারিয়ে শুরুটা দারুণ, কিন্তু জয়ের সেই স্বাদ মুখে লেগে থাকতেই দেখতে হয় মুদ্রার উল্টো পিঠ। টেস্টে বিবর্ণ টাইগাররা হয়ে বসে হোয়াইট ওয়াশ। মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে ও টি-20 সিরিজে শতভাগ হার তামিম রিয়াদদের। এপ্রিলে শ্রীলঙ্কাতে প্রথম টেস্ট ড্রয়ে ভালো কিছুর ইঙ্গিত, কিন্তু দ্বিতীয়টায় মুখ থুবড়ে পড়ে মুমিনুলের দল। তবে সাদা পোশাকে হারের প্রতিশোধ টাইগাররা নিয়ে নেয় ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতে। এশিয়া কাপ বাতিলে মাসখানেকের বিরতি, আর মোড়া কাটাতে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের ঘরে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজে দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে সমৃদ্ধ তামিম সাকিবদের ব্যক্তিগত অর্জন। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো টি-20 সিরিজ জিতলেও স্লো উইকেট নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ে বিসিবি। আর সেই সমালোচনা যে যৌক্তিক ছিল সেটাই প্রমাণ হয় আমিরাত বিশ্বকাপে। বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে ধাক্কার পরও সুপার 12-এ সব ম্যাচ হারে বাংলাদেশ। বিশ্বকাপের পরপরই টি-20 ও টেস্টে পাকিস্তানের কাছেও নিজের মাঠে শতভাগ হার। ক্রিকেটের 2021-এ ভালোর চেয়ে মন্দটাই বেশি। সব মিলিয়ে এই বছরটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না, তবে আমাদেরকে এমন একটা সময় পার করতে হবে, এটা কিন্তু আমরা জানি। কারণ রিসেন্টলি এই বছরে অনেকটা সময় কিন্তু আমাদের মূল খেলোয়াড় যারা, সবচাইতে অভিজ্ঞ খেলোয়াড় যারা, তারা কখনোই কিন্তু একসাথে খেলতে পারেনি। কখনো দুজন ছিল, কখনো একজন ছিল, কখনো এইভাবেই কিন্তু চলেছে। সেটাও আমাদের দলকে কিছুটা দুর্বল করেছে। মাঠের ক্রিকেট ছাপিয়ে ফেলে আসা বছরে গণমাধ্যমের শিরোনাম হয়েছে রিয়াদের অবসর, তামিমের টি-20 খেলতে না চাওয়া, নির্বাচকদের অপরিকল্পিত সিদ্ধান্ত, আর বছর শেষে আকরাম খানের ক্রিকেট অপারেশন ছেড়ে দেওয়া। মুশফিক রিয়াদরা হতাশ করলেও আশার আলো দেখাচ্ছে জাহানারা সালমারা। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের সুযোগ গৌরব বাড়িয়েছে বাংলাদেশের। নতুন বছরের শুরুটাও হবে কঠিন এক চ্যালেঞ্জ দিয়ে। 1 জানুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে টেস্ট মিশন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে জয় দিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে বার্নলিকে 3-1 গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। ওল্ড ট্র্যাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের 80তম জন্মদিনে পরিপূর্ণ গ্যালারি। শুরুতেই ফাঁকা পোস্টে রোনালদোর জোরালো শট হতাশ করেছে সমর্থকদের, তবে সময়ের ব্যবধানে সেই হতাশা কাটিয়েছেন স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। 20 মিনিট পর স্যানচোর মাপা শট অধিনায়ক বেন মিয়ের পায়ে লাগায় আত্মঘাতী গোল হজম করে বার্নলি। কিছুক্ষণ পর উল্লাসের উপলক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে। প্রথমার্ধেই 1 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে অতিথিদের কঠিন পরীক্ষা নিয়েছে রাল্ফ র্যাগনিকের শিষ্যরা, তবে পরিবর্তন আসেনি স্কোরবোর্ডে। এই জয় টটেনহ্যাম হটস্পারকে পেছনে ফেলে টেবিলে 6 উঠে আসলো রেড ডেভিলসরা। ইরানের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ক্যালিগ্রাফি। এই শিল্পের চর্চা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কিছু সংগঠন। এরই মধ্যে ইরানের ক্যালিগ্রাফি শিল্পকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। ইরানে ক্যালিগ্রাফির প্রচলন প্রাচীনকাল থেকেই, যা নতুন মাত্রা পায় ইসলামের আবির্ভাবের পর। একসময় ক্যালিগ্রাফি চর্চার অনুমতি ছিল শুধু রাজপরিবার এবং সম্ভ্রান্ত বংশীয়দের, তবে কালের স্রোতে পরিবর্তন এসেছে এই ধারাতেও। যুগ যুগ ধরে চলা ক্যালিগ্রাফি ইরানের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
ক্যালিগ্রাফি আমাদের একমাত্র শিল্প যা দিয়ে আমাদের সভ্যতাকে আমরা তুলে ধরতে পারি। আমাদের অন্যান্য দেশের মতো অভিনেতা কিংবা সিনেমা নেই, তবে ক্যালিগ্রাফিতে আমাদের প্রতিভা অপ্রতিদ্বন্দ্বী। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানিয়ান ক্যালিগ্রাফি অ্যাসোসিয়েশন। তাদের এই উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ডিসেম্বরে ইউনেস্কোর বার্ষিক সভায় ইরানের ফার্সি ক্যালিগ্রাফি শিল্পকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত করে সংস্থাটি। আমাদের দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ক্যালিগ্রাফি শিল্প বেশ অবহেলিত। সেখানে ইউনেস্কোর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ক্যালিগ্রাফি আছে অনেক ধরনের, তবে সবচেয়ে জনপ্রিয় ধরন হল নাস্তালি। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এরপর থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ।